নমস্কার। বিজ্ঞান তৃষার আজকের নিবেদন একটি বিজ্ঞানের প্রসঙ্গ। শিরোনাম ঈশ্বরের ভাষা গণিত। 70 বছরের এক ভগ্ন স্বাস্থ্য ও রোগ জর্জর বৃদ্ধ দাঁড়িয়ে আছেন ধর্মীয় আদালতের কাঠগড়ায়। বের হলো বিচারের রায়, যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু কে সেই আসামি? কী বা তার অপরাধ? আসামি হলেন আধুনিক বিজ্ঞানের জনক, ইতালীয় জ্যোতির্বিদ, পদার্থবিদ এবং প্রকৌশলী গ্যালিলিও গ্যালিলি। আর তাঁর অপরাধ, অতীতের সরণিতে সে এক অবিচারের কাহিনী। আপনারা জানেন যে বহু বিজ্ঞানী ও মানুষের অবদানে আধুনিক বিজ্ঞানের জন্ম হয়েছে। এককভাবে ধরলে গ্যালিলিওর অবদান সবচেয়ে বেশি। তাকে চিরায়ত পদার্থবিদ্যার প্রধান প্রতিষ্ঠাতাও বলা যেতে পারে। তিনি একাধারে ছিলেন জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক, পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ। পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী গ্যালিলিওর জন্ম হয় 1564 সালের 15 ফেব্রুয়ারি এবং সেটি হয় ইতালির পিসা শহরে। পরে বাবার সঙ্গে পুরো পরিবার চলে আসেন ইতালির ফ্লোরেন্সে। তাঁর আধুনিক শিক্ষার পাঠ শুরু হয় সেখানে। কামালতলেজ নামে এক আশ্রমে তার হাতে খড়ি হয় প্রাতিষ্ঠানিক শিক্ষার। বাবার ইচ্ছে ছিল যে ছেলেকে ক্যাথলিক চার্চের যাজক বানাবেন, কিন্তু পরে স্থির করেন যে ছেলেকে ডাক্তারি পড়াবেন। গ্যালিলিও তার বাবার মতো একটি তার যন্ত্র বাজাতেও পারতেন। সেই তার যন্ত্রটির নাম ছিল লিউট। তিনি পিসা শহরে মেডিসিন পড়ার জন্য ভর্তি হলেন। মেধাবী হওয়ার কারণে খুব দ্রুত রপ্ত করতে থাকেন পড়াশোনার পাঠ। একদিন কলেজে অন্য বিভাগের এক গণিতের ক্লাসের বাইরে দাঁড়িয়ে শুনছিলেন এক অধ্যাপকের লেকচার। এরপর গণিতের আকর্ষণে প্রায় রোজই বাইরে দাঁড়িয়ে পাঠ শুনতে থাকেন। সেই আকর্ষণ এমন পর্যায়ে পৌঁছায় যে মেডিসিনের ডিগ্রি অর্জনের আগেই ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে শিক্ষক হওয়ার অভিপ্রায়ে গণিত এবং বিজ্ঞান চর্চা শুরু করে দেন। তারপর তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত হন। তবে সেখানে তার চাকরি বেশি দিন স্থায়ী হয়নি, কারণ তিনি গবেষণা করে যেসব তথ্য সামনে আনেন তা ছিল অ্যারিস্টটলের তত্ত্বের বিপরীত। তৎকালীন বিদ্য সমাজ ও বিজ্ঞানীরা অ্যারিস্টটলের তত্ত্বের উপর আস্থাশীল থাকার কারণেই তা গ্যালিলিওর বিরুদ্ধে চলে যায়। ফলে পিসা বিশ্ববিদ্যালয়ে তার চাকরি চলে যায়। তবে তার মতো জ্ঞানী মানুষের চাকরি পেতে দেরিও হয়নি। তিনি পাডুয়া বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন এবং এই নতুন বিশ্ববিদ্যালয়ে তার 18 বছরের শিক্ষকতার জীবনে গ্যালিলিও জ্যামিতি, বলবিদ্যা এবং জ্যোতির্বিদ্যা শিক্ষা দিতে থাকলেন। এরপর শুরু হলো গবেষণার কাজ। পাণ্ডিত্যপূর্ণ ও জ্ঞানগর্ভ পড়াশোনার সাথে সাথে উল্লেখযোগ্য গবেষণার কাজে মন দিলেন তিনি। ক্রমে তার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগল। বিজ্ঞানী অ্যারিস্টটলের মত ছিল যে ভারী কোনো বস্তুকে যদি নিক্ষেপ করা যায় তাহলে তা অপেক্ষাকৃত হালকা বস্তুর থেকে বেশি গতিবেগে পৌঁছাবে। তিনি সেই ব্যাপারটা হাতে কলমে দেখানোর জন্য কি করলেন না, গ্যালিলিও পিসার হেলানো গির্জার উপর থেকে একটি ভারী এবং একটি হালকা বস্তুকে জনসমক্ষে নিক্ষেপ করে প্রমাণ করে দিলেন যে পূর্ববর্তী বিজ্ঞানীর তত্ত্ব ভুল, কারণ দুটি বস্তুই একই সময়ে পৌঁছে গেল। কিন্তু তার উল্লেখযোগ্য কাজে যেন শেষ নেই। তিনি
রিফ্র্যাক্টিভ টেলিস্কোপ মানে প্রতিসরাঙ্ক টেলিস্কোপকে আধুনিককরণ করে জ্যোতির্বিজ্ঞানের কাজে প্রথম ব্যবহার করলেন। তিনি আবিষ্কার করলেন যে বৃহস্পতির 4টি উপগ্রহ আছে এবং এই 4টি উপগ্রহ হল ইউরোপা, লে, ক্যালিসেটা এবং গ্যানিমেজ। এই উপগ্রহগুলিকে তাই গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয়। তিনি আবিষ্কার করলেন যে চাঁদে পাহাড় আছে। তিনি মানুষকে জানালেন যে ছায়াপথ তারাদের সমন্বয়ে গঠিত। এছাড়াও তিনি আবিষ্কার করলেন যে শনির উপগ্রহ আছে। পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করলেন তিনি আরও আবিষ্কার করলেন যে বস্তুর ওজনের উপর পতনশীল বস্তুর গতি নির্ভর করে না, বরং সব বস্তু সমগতিতে ও সমত্বরণে নিচে পড়ে। এছাড়া জড়তার সূত্র আবিষ্কার করলেন। সমতলে কোনো চলমান বস্তু বাধাপ্রাপ্ত না হলে তা একই পথে ও গতিতে চলতে থাকবে, যা পরে নিউটনের গতির প্রথম সূত্র পায়। এছাড়া সরল দোলকের সূত্রও আবিষ্কার করেন তিনি। কিন্তু এ তো ঠিকই চলছিল। এইবার তিনি ঢিল মারলেন মৌচাকে। তিনি লিখলেন লেটার্স অফ সানস্পট, যা থেকে চার্চের বিষ নজরে পড়লেন তিনি। সেই বছরই তার এক ছাত্রের কাছে চিঠিতে ব্যাখ্যা করলেন যে কোপার্নিকাসের আবিষ্কারের সাথে বাইবেলের কথার কোনো মতপার্থক্য নেই, বরঞ্চ বাইবেলে যা বলা ছিল তা ছিল পৃথিবীর প্রেক্ষাপটে। তিনি চিঠিতে এও লিখলেন যে ঈশ্বর আমাদেরকে অনুভূতি, যুক্তি ও বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, অথচ ঈশ্বর তা প্রয়োগ বা ব্যবহার করতে বারণ করছেন। কিন্তু তিনি বললেন, একথা আমি মানি না। দুর্ভাগ্যক্রমে সেই চিঠিটি প্রকাশ হয়ে যায় এবং ক্যাথলিক চার্চের কোপে পড়ে গেলেন তিনি। সেই সময় প্রায় 1000 বছরের বেশি সময় ধরে একটা জিনিস প্রচলিত ছিল যে মহাবিশ্বের ভূকেন্দ্রিক মডেল, যার মূল তত্ত্ব ছিল যে সূর্য, নক্ষত্র এবং সমস্ত গ্রহ পৃথিবীর চারদিকে ঘোরে, অর্থাৎ জিওসেন্ট্রিক মডেল। কিন্তু শিক্ষকতা করাকালীন গ্যালিলিও আকর্ষিত হলেন কোপার্নিকাসের তত্ত্বের বিষয়ে এবং সহমত পোষণ করলেন। কোপার্নিকাস তত্ত্বের মূল কথা কি না, মূল কথা হলো যে পৃথিবী এবং সমস্ত গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে। সান সেন্টার্ড অর হেলিওসেন্ট্রিক থিওরি। নিজের উদ্ভাবিত টেলিস্কোপের মাধ্যমে গভীর পর্যবেক্ষণ শুরু করলেন তিনি। অবশেষে কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্ব বিষয়ে নিশ্চিত হলেন। কিন্তু ধর্মের ধ্বজাধারীরা রুখে দাঁড়ালো তার সমর্থিত সূর্যকেন্দ্রিক তত্ত্বের বিরুদ্ধে। ফরমান জারি করে গ্যালিলিওকে তলব করা হলো রোমের ধর্মীয় আদালতে। পাপেলের আদেশ ছিল যে গ্যালিলিও কোপার্নিকাস তত্ত্বের সপক্ষে কোনো প্রচার করতে পারবে না। প্রচলিত ভূকেন্দ্রিক যে তত্ত্ব সেটাই ঠিক, এটাই ছিল ধর্মীয় আদেশ। কিন্তু গ্যালিলিও তা অমান্য করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হলো তার। সূর্যকেন্দ্রিক তত্ত্ব প্রকাশ্যে প্রত্যাহার করতে বাধ্য করা হলো তাকে। কিন্তু মনে প্রাণে গ্যালিলিও ছিলেন একজন ধর্মপ্রাণ ক্যাথলিক। তাই তিনি আবিষ্কারের মাধ্যমে চার্চের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে চাননি। তিনি চেয়েছিলেন যে মহাবিশ্বের সঠিক প্রকৃতি দর্শিয়ে ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করতে। কারণ তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের ভাষা গণিত, আর কিছু নয়, এবং মহাবিশ্বকে সবচেয়ে ভালোভাবে বোঝার মাধ্যম হলো গণিত। হায়, কিন্তু ধর্ম শুনল না গণিতের কথা, মানল না প্রামাণ্য যুক্তি ও বৈজ্ঞানিক সত্যকে। ধর্মীয় গোঁড়ামির হাড়িকাঠে গ্যালিলিওকে বলি হতে হলো। বয়সের কারণে ফ্লোরেন্সের বাইরে তার নিজের ভিলায় গৃহবন্দী করে রাখা হলো তাকে।
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই মারা গেলেন গ্যালিলিও। কথায় আছে যে ধর্মের কল বাতাসে নড়ে, সেই ধর্মকেই কালক্রমে নত হতে হলো তাঁর সূর্যকেন্দ্রিক তত্ত্বের কাছে। আপনাদের হয়তো মনে আছে যে 1992 সালে পোপ জন পল গ্যালিলিওর প্রতি অবিচারের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন। জয় হলো বিজ্ঞানের, জয় হলো গণিতের, জয় হলো সত্যের। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা আবার হাজির হব নতুন কিছু বিষয় নিয়ে। নমস্কার, ধন্যবাদ।